Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। নমস্কার, আমি অরূপ। আপনি শুনছেন সংকেত অডিও স্টোরি। সংকেত অডিও স্টোরিতে এর আগে আপনারা শুনেছিলেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে ওরা আসে রাতে প্রথম পর্ব। আজ আপনারা শুনবেন এই গল্পের দ্বিতীয় বা অন্তিম পর্ব। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ওরা আসে রাতের দ্বিতীয় বা অন্তিম পর্ব। পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতে করতে রূপনগরের মজুমদার বাড়ির সামনে যখন গরুর গাড়ি থেকে নামলাম, বেলা তখন অনেকটাই গড়িয়েছে। বেশ কয়েকদিন ধরে মেঘের মধ্যে লুকিয়ে থাকার পরে আজ সূর্যের তাপ যেন সমস্ত গ্রামকে ঝলসে দিচ্ছে। বাড়িটা তেমন কোনো বৈশিষ্ট্য নেই, দেখলে আর পাঁচটা বাড়ির মতোই দেখায়। দেওয়ালে আর দাওয়ায় এককালে আলপনা আঁকা হয়েছিল, কিন্তু এখন স্মৃতি হিসেবে শুধু হালকা দাগগুলোই রেখে গেছে। সদর দরজার সামনে শুকনো পাতার স্তূপ। দীর্ঘদিন বোধহয় ঝাঁট দেওয়া হয় না। চিরকুটটায় আর একবার চোখ বুলিয়ে নিলাম। আদেও এই বাড়িটা তো। সাহস করে সদর দরজা টোকা মারতে গেলাম, কিন্তু ভেজানো দরজা আমার সামান্য আঙুলের ছোঁয়ায় খুলে গেল। উঠোনে একজন বৃদ্ধা মহিলা, অত্যন্ত ময়লা, শতছিন্ন শাড়ি পরে মাটির উনুনে তোবড়ানো লোহার কড়াইয়ে শাক পাতা সেদ্ধ করছিলেন। আমার পায়ের আওয়াজ পেয়ে মুখ তুলে চাইলেন। মুখের চামড়া মাকড়সার জালের মতো শতকুঞ্চিত। বোধহয় ঘোলাটে ছানি পড়া চোখে আমাকে চেনার চেষ্টা করছিলেন। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, এটা নারায়ণ মজুমদারের বাড়ি? বৃদ্ধার ঠোঁট দুটো হালকা নড়ে উঠল। আমাকে জয়ন্তশীল পাঠিয়েছেন। বৃদ্ধা অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সোজা হওয়ার চেষ্টা করলেন, তারপর আমাকে ইশারা করে বললেন ওনার সাথে ঘরের ভেতরে যেতে। পুরো বাড়িতে তিনটে মাত্র ঘর, তার মধ্যে দুটো ঘরের দেওয়ালে বড় বড় ফাটল, যে কোনো দিন ধসে পড়বে। অপেক্ষাকৃত ভালো ঘরটিতে একখানা মাত্র খাট, একটা আনলা, একটা ঘুণে ধরা কাঠের আলমারি। খাটে বিছানার সাথে লেপ্টে শুয়ে রয়েছেন শীর্ণকায় এক বৃদ্ধ। শুধু বুকের ওঠানামাটুকু বুঝিয়ে দিচ্ছে এই শরীরে এখনো প্রাণ আছে। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। দেওয়ালের কুলুঙ্গিতে কেরোসিন তেলের কুপি জ্বলছে। বৃদ্ধা কাঠের আলমারি থেকে ছোট্ট একখানা বাক্স বের করে তা থেকে গোটা কয়েক আধুলি আর একটা কালো নোট আমার হাতে দিয়ে বললেন, এই নাও, বড় উকিল বাবুকে দিও বাবা, ওনার মামলার খরচা। এছাড়া তো আর আমাদের কিছুই দেওয়ার নেই। মামলা? কিসের মামলা? ও, বড় উকিল বাবু বুঝি কিছু বলেননি তোমাকে? না। খোকন, মানে আমার একমাত্র ছেলেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। অপরাধ? গরিবকে শাস্তি দিতে কি আর অপরাধ লাগে বাবা? এই দুনিয়ায় গরিব হওয়াটাই তো সব থেকে বড় অপরাধ। গোপাল মুদির মেয়েটাকে মেরে খালের জলে ভাসিয়ে দিয়েছিল জমিদারের ছেলে। সেই ছেলে ডাক্তারি পড়তে চলে গেল বিলেতে, আর টাকার জোরে অপরাধ চাপলো খোকনের ওপরে। তা কদিন ধরে চলছে এই মামলা? তা অনেক দিন ধরে। খরচা জোগাতে জোগাতে সব কিছু ফেসে গিয়ে এই ভিটে মাটিটাই শুধু টিকে আছে। আগেকার দিন হলে মিষ্টি মুখ না করিয়ে তোমায় যেতে দিতাম না, কিন্তু এখন
সামান্য জল বাতাসাটুকু দেওয়ার সামর্থ্য নেই। না না, ঠিক আছে, আমি এখন আসি। ছেলেটাকে কখন ছাড়বে বলতে পারো বাবা? রোজ সন্ধে পথ চেয়ে বসে থাকি, এই বোধহয় কখন এলো, এই বোধহয় কখন এলো। এবার মা বলে ডাকবে, কিন্তু কেউ আসে না। অজান্তেই আমার চোখের কোণ ভিজে উঠল। বাঁ হাতে চেটো দিয়ে জলটা মুছে বললাম, ভগবানে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভগবান, উম, ভয় হয় বাবা, বড্ড ভয় হয়। যদি বেইমানি করে, এই যুগে ভগবানও সৎ নয় যে। এইসব প্রশ্নের কোনো জবাব নেই, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ঘটল ঘটনা। যিনি এতক্ষণ বিছানায় নির্জীবের মতো পড়েছিলেন, তিনি এই অবস্থাতেই কঙ্কালসার হাত দুটো তুলে আমাকে ইঙ্গিত করে বললেন, ওকে, ও কার ছায়া, কে এসেছে, আবার এসেছে, মনু আবার এসেছে। এইটুকু বলে বৃদ্ধ কাশতে শুরু করলেন। কাশির দমকে মুখ দিয়ে তার চলকে চলকে রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ আমার নজর পড়ল বৃদ্ধের মাথার কাছে। সেখানে বৃদ্ধের পাশাপাশি আর কারো ছায়া পড়েছে। ছায়ার অবয়বটা অনেকটা ঘাড় কাত করে রাখা মানুষের মতো হলেও এই ঘরে কোথাও তার অস্তিত্ব নেই। ছায়া হয়েও সে কায়াহীন। মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখ মুছে আবার তাকালাম। না, কোনো ভুল নেই। ছায়াটা এতক্ষণ স্থির ছিল, কিন্তু এবার মনে হলো সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বৃদ্ধ মানুষটির দিকে। আমি ঊর্ধ্বশ্বাসে এক দৌড়ে রাস্তায় এসে পৌঁছালাম। গরুর গাড়িটা মোড়ের কাছে দাঁড়িয়েছিল। গাড়োয়ান ঘুমাচ্ছিল ছাউনির ভেতরে। তাকে ডেকে তুলে বললাম, সে শিগগির ফিরে চলো, যত তাড়াতাড়ি সম্ভব, মোটা বকশিস পাবে। বেলার দিকে যেরকম তেড়ে ফুড়ে রোদ বেরিয়েছিল, আকাশ জুড়ে টুকরো টুকরো কালো মেঘের ভিড়ে তা অনেকটাই নিয়ে গেছে। তীর তীর করে বয়ে চলা বাতাসটাও বন্ধ। পরিবেশে একটা গুমুট ভাব অনেকক্ষণ ধরে। বোধহয় বৃষ্টি নামবে। যতবার সেই নারায়ণ মজুমদারের বাড়ির কথা মনে পড়ছে, যতবার গত রাতের কথা মনে পড়ছে, ততবার বুকের ভেতরটা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। এই দুটো ঘটনা আমার কোনোটাই চোখের ভুল নয়। যে করে হোক যত দ্রুত সম্ভব মুকুন্দপুরের ওই বাড়ি ছাড়তে হবে, না হলে অদ্ভুত অবিশ্বাস্য ঘটনার মধ্যে থেকে থেকে পাগল হয়ে যাব। এইসব 7-5 ভাবতে ভাবতেই রূপনগর ছাড়িয়ে চলে এসেছিলাম বেশ কিছুটা। হঠাৎ করে অনেকক্ষণ ছোটার পরে গরু দুটো বোধহয় একটু বিশ্রাম চায়। ওহে, একটু ছায়া দেখে গাড়িটা কোথাও দাঁড় করাও তো। মেঠো পথের দুধারে দিগন্ত বিস্তৃত ধান জমি, তারই মাঝে মাঝে কিছুটা জায়গা জুড়ে টিলার মতো উঁচু উঁচু জমিগুলোতে বড় বড় গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে কাছাকাছি সেরকমই একটা জায়গা বেছে নিয়ে বসে পড়লাম। গাড়োয়ানটি অতি বৃদ্ধ এবং জয়ন্তশীলের পরিচিত। গরুগুলোর মুখের কাছে কিছু শুকনো খড়ের আঁটি রেখে আমার অদূরেই কাঁধের গামছাটি পেতে বসে তামাক সাজতে সাজতে বলল, এখানে থাকেন কোথায় কর্তা? প্রথমে ভেবেছিলাম এড়িয়ে যাই, ঠিকানাটা গোপন থাক। আবার ভাবলাম বলে দিলেই বা ক্ষতি কি? এই লোকটি কি আর জয়ন্তশীলকে দেখা করে বলতে যাবে? ওই নদীর ধারে মুকুন্দপুর ঘাটের পাশে দোতলা বাড়িটা। বৃদ্ধ লোকটির মুখের নিশ্চিত ভাবটা মুহূর্তেই কেটে গেল। কাঁপা কাঁপা হাতে হুঁকোটা নামিয়ে রেখে তিনি দ্রুত আমার সামনে এগিয়ে এসে উত্তেজিত গলায় বললেন, এই কাজ কে করতে গেল? কেন থাকতে দিল? ভগবান বোধহয় আপনার সাথে আছেন কর্তা, তাই কিচ্ছু হয়নি এখনো আপনার।
পালান পালান, সময় থাকতেই পালান। ও যে মানুষ খেকো বাড়ি কর্তা। কি বলতে চাইছেন ঠিক করে বুঝলাম না। আরে ওটা যে জয়ন্তশীলের বাপ মনু মুক্তারের বাড়ি। ওই বাড়িতে যে থাকে তার মরণ নিশ্চিত। ওই বাড়িতে তো বুড়ো গলায় দড়ি দিয়ে মরেছিল। শোনা কথা, আজও নাকি বুড়োকে ওই বাড়ির আশেপাশেই দেখা যায়। রাত বেড়েতে নৌকায় যাওয়া হাঁটুরেদের অনেকেই নাকি দেখেছে ওই বাড়ির সামনে বুড়োকে ওই গলা জলে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ডাকতি। যারা বুড়োকে চিনতো তারা এদিকে ধার পাশ মারাইতো না, আর দূর গায়ের মাঝিরা যারা বুড়োকে চিনতো না তারা ওই দুটো পয়সা লোভে চলে যেত বুড়োর কাছে। যেত কিন্তু আর ফিরতো না। পরদিন কি দু একদিন পর তাদের লাশ ভেসে উঠতো ওইখানে। মনোমুক্তারের মরার পরেও ওই বাড়িটা কিনেও নিয়েছিল দুজনে, কিন্তু ওই দুজনেও মরল সেই জলে ডুবি। শরীরটা কেমন যেন করে উঠল, পেটের ভেতরটা পাক দিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কেন? মুক্তার গলায় দড়ি দিয়েছিল কেন? অপমান, লজ্জা লজ্জা। ওই কলকাতা থেকে আসা চক্রবর্তী উকিলের কাছে অপমানিত হয়েছিল কর্তা। চক্রবর্তী উকিল? শশধর চক্রবর্তী। না রে, আপনি চিনবেননি। অত ভালো মানুষটারে এই গায়ের লোকে চিনল নি। অচেনা একজন বৃদ্ধের মুখে বাবার নাম শুনে প্রচন্ড বিস্ময়ে প্রথমে বাকরুদ্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। তারপর কথাটা মাঝপথে থামিয়ে অত্যন্ত মৃদু কণ্ঠে বললাম, ওই লোকটাকে আমি চিনি, অন্য সবার থেকে হয়তো ভালো করেই চিনি। সে কি, এ তো বড় তাজ্জবের কথা। তা কিছু হয় নাকি আপনার? আমার বাবা। এতদিন পর বুঝতে পারলাম বাবা কেন কিছু কোনোদিন আমাদের জানাননি, কেন নিজের পেশা ছেড়ে শহরে ফিরে এসে ছাত্র পড়াতে শুরু করেছিলেন। যাই হোক, উপকার করেছেন, ধন্যবাদ আপনাকে। গাড়োয়ানের বিস্ময় ভাবটা কাটতে কাটতেই গড়াগাছা হাট চলে এসেছিল। আজ হাটবার, তাই বহু নৌকা গিজগিজ করছে। মেঠো পথ জুড়ে হাঁটুরে আর সাধারণ লোকের ভিড়। তার মধ্যে দিয়েই নিজের পথ করে এগিয়ে চলেছে গরুর গাড়ি। কোনোটায় হাটের মালপত্র ভর্তি, আবার কোনোটাতে দূর গাঁ থেকে লোক চলেছে হাটের দিকে। হাঁটতে হাঁটতেই মাঝে মাঝে নিজের ছায়ার দিকে চোখ পড়ে যাচ্ছে। না, কোনো গন্ডগোল নেই। তাহলে মজুমদার বাড়িতে চোখের ভুল হলো কি কে জানে। হয়তো ঘরের ভেতরে স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশটা দৃষ্টি বিভ্রম ঘটিয়েছে। কিন্তু তাহলে গতকাল রাতের ঘটনাটা, ওটার কি ব্যাখ্যা হবে? গড়াগাছা আদালতের সামনে এসে দেখলাম ভিড়টা আজ যেন বড্ড বেশি। বারান্দায় জয়ন্তশীল যথারীতি মক্কেলদের নিয়ে ব্যস্ত। আমি সামনে গিয়ে দাঁড়াতেই মুখটা বেঁকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হয়ে গেল হাওয়া খাওয়া? আগে হাওয়া খেতে নয়, রূপনগর গিয়েছিলাম আপনারই কাজে। যখন বড়জন কথা বলে তখন তার মুখে মুখে তর্ক করো না। বড়জন যখন জোর করে নিজের ভাবনাটাকে ছোটদের উপর চাপিয়ে দিতে চায় তখন প্রতিবাদ করতেই হয় বটে, খুব কথা হয়েছে আজকাল। আপনি শিখিয়েছেন। জয়ন্তশীল কাগজে কিছু একটা লিখছিলেন। আমার কথা শুনে কলম থামিয়ে চারপাশের ভিড়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, নুন ভাতটা কিন্তু আমি জোগাচ্ছি, আশা করি সেটা নষ্ট করবে না। যুগ যুগান্ত ধরে মানুষ এই ক্ষুধা নামক শব্দটির কাছে নিজের সব সম্মান সাহস বাঁধা দিয়ে এসেছে। আমিও তার ব্যতিক্রম নই। জয়ন্তশীলের কথাটা শুনে আমার প্রতিবাদের ঝাঁঝটা এক ধাক্কায় অনেকটা নেমে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। জয়ন্তশীল ঠাট্টা সুরে বললেন, আমার জানা আছে, যাও পেশকারের কাছে গিয়ে 633/1200 নলিনীকান্ত ধরের মামলার কাগজগুলো খোঁজো। কি হলো, হনুমানের মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও। ধমক খেয়ে চলে এলাম আদালতের রেস্তেরা ঘরে। পোকায় কাটা খয়েরি হয়ে যাওয়া এক গাদা কাগজের ভিড়ে বসেছিলেন নাজিম পেশকর। কিন্তু জয়ন্তশীলের কথাটা না বলে হঠাৎ বলে বসলাম, খোকন চন্দ্র মজুমদারের মামলার কাগজ লাগবে।
আশ্চর্যের বিষয় এখনো অবধি বুঝে উঠতে পারিনি খোকন মজুমদারের মামলার কাগজের কথা সেই সময় কি করে আমার মুখ থেকে চলে এসেছিল। কথাটা শুনেই এক মুহূর্তের জন্য আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল নাজিম পেশকার। তারপর জর্দা খাওয়া লাল দাঁত দেখিয়ে ফিক করে হেসে জিজ্ঞেস করলো, কে চাইতাছে বললা? হ্যাঁ, জয়ন্তশীল চাইতাছে। খেপলা নাকি তুমি? ভালো কইরা জিগাইয়া আসো। আমি মনে করার চেষ্টা করলাম জয়ন্তশীল ঠিক আমাকে কি বলেছিল আর কার মামলার কথা বলেছিল, কিন্তু অদ্ভুতভাবে কিছুই মনে করতে পারলাম না। কেউ যেন আমার মগজ থেকে সেই কয়েক মিনিটের স্মৃতি সম্পূর্ণ মুছে দিয়েছে। মাথা নেড়ে বললাম, না, আমি ঠিকই বলছি, খোকনচন্দ্র মজুমদারের কথা বলেছেন। বুড়ার পেট গরম হয়েছে নাকি? 4 বছর আগে যে মামলা মিটা গেছে তার আবার কাগজপত্র খোঁজনের কি দরকার? 4 বছর আগে মিটে গেছে মানে? ওই দেখো, এ পোলা পাইন মানুষ বুঝে না কিছু। আরে খোকন তো পুলিশের মার খাইয়া জেলেই মইরা গেছে। মরা মানুষের আবার মামলা হয় নাকি? খারাপ খারাপ, আমি জয়ন্তরে জিজ্ঞেস করে আসি। আমার মাথায় যেন শত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল, আর সেই বিস্ফোরণের তীব্রতা বইতে শুরু করলো শিরা উপশিরা বেয়ে। আমি দ্রুত আদালতের লম্বা বারান্দায় চলে এলাম। ছোট ছোট টেবিল নিয়ে এদিক ওদিকে অনেক উকিল বসে রয়েছে মক্কেলদের নিয়ে। মনে হলো কালো গাউন পরে বসে থাকা লোকগুলো আসলে এক একটা ছদ্মবেশী নেকড়ে, আর সামনে বসে কাঁপতে থাকা মক্কেলগুলো শিকার হয়ে যাওয়ার অপেক্ষায় থাকা ভেড়ার দল। ঠিক এমন সময় আকাশ গুড়গুড় করে মেঘ ডেকে উঠল, আর সাথে সাথে সঙ্গ দিয়ে গর্জে উঠল জয়ন্তশীলের গলা। শুয়ারের বাচ্চা, দুধ দিয়ে কলসা পুষেছি এতদিন, পুঁতে রেখে দেবো, একদম পুঁতে রেখে দেবো। ভাই, পোলাপান মানুষ এবারই বোধহয় সব থেকে বড় ভুলটা করে ফেলেছিলেন জয়ন্তশীল। নাজিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিনি আমার কলার ধরে একগাদা লোকের সামনে হিড় হিড় করে টানতে টানতে আদালতের বাইরে নিয়ে এলেন। তিনি যতই আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিলেন ততই আমার কানে বাজছিল সেই বৃদ্ধার করুণ আরতি। এবার আমার শিরা উপশিরা দিয়ে বয়ে চলা উত্তপ্ত আগ্নেয়গিরির লাভা যেন আছড়ে পড়তে চাইল জয়ন্তশীলের উপর। আদালতের বাইরে যেখানে গরুর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেখানেই শুকনো গোবরের স্তূপ পড়েছিল। জয়ন্তশীলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেলাম সেই দিকে, আর তারপরেই গোবরগুলো ছুঁড়ে মারতে শুরু করলাম জয়ন্তশীলকে লক্ষ্য করে। কি হচ্ছে? আরে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না হরিবিলাস, ফল ভুগবি তুই, ফল ভুগবি। তখন আমি আর আমার মধ্যে নেই। যতক্ষণে ধাতস্থ হলাম ততক্ষণে গড়াগাছা জুড়ে ব্যাপক ঝড় শুরু হয়েছে। লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করেছে। জয়ন্তশীল উপুড় হয়ে পড়ে রয়েছেন মাটিতে, পোশাক পুরো শরীর গোবরে কাদায় মাখামাখি। চোখের সামনে বটগাছের একটা ডাল টিনের চালাসহ ভেঙে পড়ল মনোরঞ্জন শীলের মূর্তির ওপরে। টুপ করে মূর্তিটার মাথা ভেঙে গড়াতে গড়াতে চলে এলো আমার পায়ের কাছে, আর ঠিক তখনই স্পষ্ট দেখতে পেলাম ভাঙা মাথাটার চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে। সেগুলোর ঘৃণা ভরা হিংস্র দৃষ্টি যেন আমার দিকে। এই প্রবল ঝড়ের মধ্যেও কানে এসে পৌঁছালো কাক ডাকছে, খুব কাছেই একটা কাক ডেকে চলেছে। এক পা দুপা করে পেছোতে পেছোতে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলাম ঘাটের দিকে। আদালতের মূল ফটক থেকে নদীর ঘাট অব্দি রাস্তাটা বেশ ঢালু। নৌকা থেকে মাল নামিয়ে গরুর গাড়িতে তুলে এই রাস্তা দিয়ে গাড়িটাকে 3 জন মিলে ঠেলে ঠেলে হাটে নিয়ে যেতে কতটা কষ্ট হয় তার সাক্ষী আমি অনেকদিন থেকেছি। কথাগুলো মনে হওয়াতে মনের সমস্ত ভয় ডর যেন কোথায় উড়ে চলে গেল। তবে আজ বাড়ি ফিরে জিনিসপত্র গোছগাছ করতে হবে, কাল ভোরেই রওনা দিতে হবে। আজকের ঘটনার পর কাল থেকে যে আমার এখানে প্রবেশ নিষেধ তা একরকম বলাই যায়। নারায়ণীর সাথে আমার দূরত্ব ঠিক যতটাই কমছে, অনুপমার সাথে আমার দূরত্ব ঠিক ততটাই বেড়ে চলেছে। অনুপমা দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে।
চোখের নিচে কালি জমছে। সেদিকে আমি নজর দিই না, দিই না এখন। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে আমি অপেক্ষা করে থাকি কখন আমার সামনে এসে দাঁড়াবে নারায়ণী। নারায়ণীকে যে ভালোবেসে বিয়ে করে ফেলে রেখে দিয়েছিল, সে আসলে কোনোদিনও জানতেও পারেনি এক অমূল্য রতনকে হেলায় হারিয়েছে। আমি তা করব না। নারায়ণীকে তার যোগ্য সম্মান দেব। অনুপমা বাধা দিতে এলে অনুপমাকে দুহাত দিয়ে গলা টিপে, থাক, আজ একটু বেশি উত্তেজিত হয়ে আছি। যেদিন অনুপমার সাথে প্রচন্ড ঝগড়া হয়, সেদিন নানা রকম অছিলায় নারায়ণীকে ডেকে পাঠাই। কথা বলার চেষ্টা করি, আর আমার অদূরেই অনুপমা শিকারী বিড়ালের মতো ফুলতে থাকে। ওকে কষ্ট পেতে দেখে আমার আরো আনন্দ হয়। আজকেও শোয়ার ঠিক পরেই আমাদের দুজনের ঝগড়া শুরু হয়েছিল। আলোটা নিভিয়ে বিছানায় মাথা রাখার সাথে সাথেই অনুপমা জোর করে আমাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আমার মনের মধ্যে কোনো অনুভূতি হলো না। বরং মনে হলো মানুষ নয়, অনেকগুলো সরীসৃপ যেন আমার পুরো শরীর জুড়ে কিলবিল করছে। শরীরের উপর থেকে অনুপমাকে ঠেলে সরিয়ে বিরক্ত গলায় জিজ্ঞেস করলাম, কি হচ্ছে অনু? রাতে কি শুরু করেছো পাগলের মতো? অনুপমা খাটের উপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর দাঁতে দাঁত ঘষে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল আমি। তোমার শুধু শরীর চাই, তাই তো? কি হলো, কথা বলছো না কেন? বলো, শুধু শরীর চাও তো তুমি? আমি যা চাই তা তুমি দিতে পারবে না। কেন? কি এমন আলাদা আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? অনুপমা আমাকে আবার আলিঙ্গন করার চেষ্টা করলো। এক ধাক্কায় তাকে খাট থেকে ফেলে দিয়ে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে ছাদে চলে এলাম। ঝকঝকে আকাশ জুড়ে পূর্ণিমা চাঁদের আলো একটা মায়াময় জগৎ তৈরি করেছে। চাঁদের আলোয় নদীর জলে কেউ যেন রাশি রাশি রূপ ছড়িয়ে দিয়ে গেছে, ঠিক যেন স্বর্গ থেকে অপ্সরারা পৃথিবীর বুকে নেমে এসেছিল জ্যোৎস্নার আলোয় নিজেদের ভেজাতে। খানিক আগেই তারা শরীর থেকে অলংকারগুলো নদীর জলে ছড়িয়ে রেখে ফিরে গেছে। এই সময় ছাদে নারায়ণীকে ডাকলে কেমন হয়? প্রকৃতির এত সুন্দর শোভা একা একা উপভোগ করা যায়? হঠাৎ নিচ থেকে বালতি বালতি জল ঢালার আওয়াজ কানে এলো। আমি এক দৌড়ে ছাদের ধারে গিয়ে দাঁড়ালাম। নিচের উঠোনে চৌবাচ্চার পাশে হাঁটু গেড়ে বসে গা ধুয়ে চলেছে নারায়ণী। রোজ কি এই সময়ে গা ধুতে আসে? আগে কখনো দেখিনি তো। হয়তো আসে। আসলে খাওয়া দাওয়া শেষ করেই নিজের ঘরে ফিরে আসি, খেয়াল করা হয়ে ওঠেনি। নারায়ণী নিশ্চিন্ত মনে গায়ে জল ঢালছে। সে জানে এখন গোটা বাড়িতে আর কেউ জেগে নেই। আমি পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। তারপর নিজেকে দ্রুত অন্ধকারের আড়ালে লুকিয়ে নিয়ে অপলক দৃষ্টিতে দেখতে লাগলাম নারায়ণীকে। কি অদ্ভুত তার দেহের সৌষ্ঠব! ঈশ্বর যেন নিজে হাতে দেহটাকে গড়েছে। আমার খুব ইচ্ছা হচ্ছিল অন্তত একবার ওই সিক্ত নগ্ন কাঁধে হাত রাখার, কিন্তু আমার মন বারবার সাবধান করে দিচ্ছিল এই পদক্ষেপ আমার জন্য অত্যন্ত ভয়ানক হবে। কামোত্তেজনার আগুনে আমাকে পুড়ে ছাই হতে হবে। একটু পরেই নারায়ণী ভেজা কাপড়টা ছেড়ে নতুন একখানা কাপড় গায়ে জড়িয়ে নিজের ঘরে ঢুকে পড়ল। আমিও আগু পিছু না ভেবে শটান চলে গেলাম চৌবাচ্চার দিকে। প্রত্যেক দিন এই ছোট্ট চৌবাচ্চাটা
নারায়ণী ভোরবেলা নদী থেকে জল এনে ভর্তি করে রাখে। চাতালে তার ভেজা কাপড়টা পড়ে রয়েছে। নারায়ণীর শরীরের গন্ধ বোধ হয় এখনো মিশে আছে কাপড়টায়। আমি চারিদিকে ভালো করে তাকিয়ে কাপড়টার দিকে হাত বাড়াতেই শিগগির ওপরে এসো দাইদা বাবু, বৌদিমণি ছাদ থেকে ঝাঁপ দিতে গেছিল। ভয়ে ভয়ে উপরের দিকে তাকাতেই বিস্ময়ে আতঙ্কে আমার গলা দিয়ে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। প্রায় শূন্যে ঝুলছে অনুপমা, আর ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে তার একটা হাত ধরে রয়েছে নারায়ণী। দুটো কাঁসার থালা হাতে পর্দা ঠেলে ঘরে ঢুকেছে নারায়ণী। খাওয়া দাওয়ার ব্যবস্থা তেমন কিছুই নয়, মোটা চাল আর নানা রকম ডাল মেশানো খিচুড়ি, সামান্য একটু পাঁচ মেশালি মরশুমি, সবজি তরকারি আর এক টুকরো গুড়। নারায়ণী ছোট্ট টেবিলে থালা দুটো নামিয়ে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। সন্ধ্যের মুখে আকাশ কেমন যেন কালো হয়ে দুর্যোগ ঘনিয়ে এসেছিল। এখন ঝকঝকে পরিষ্কার আকাশে গোল চাঁদটাকে দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় নেই। চাঁদের আলোটা এখন সরাসরি জানলা দিয়ে নারায়ণের শরীরে এসে পড়েছে। মনে হলো আমার সামনে দাঁড়িয়ে থাকা নারায়ণী মনুষ্য জগতের কেউ নয়, সে যেন স্বর্গ থেকে নেমে আসা শাপভ্রষ্টা উর্বশী। এই সৌন্দর্যকে প্রকৃতির আলোতেই উপভোগ করা উচিত। মোমবাতিটা নিভিয়ে দিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম নারায়ণীর দিকে। কয়েক মুহূর্তের জন্য ভুলে গেলাম বৈবাহিক সম্পর্ক, অনুপমার কথা। আমার শিরা উপশিরা জুড়ে আবার লাফা স্রোত বইতে শুরু হয়েছে। শরীরের এই উত্তাপ কোনো ক্ষোভের নয়, কোনো বিদ্রোহের নয়। এই উত্তাপ প্রেম বুভুক্ষ এক মানুষের। কোনো নারীর মুখ এত সুন্দর হতে পারে, এত নিখুঁত হতে পারে, নাকি আমি স্বপ্ন দেখছি? নিজের চেতনার পরীক্ষা করতে নিজের হাতেই একটা জোরে চিমটি কাটলাম। নারায়ণী আমার অবস্থা দেখে হেসে উঠল। বললাম, এত সুন্দর জ্যোৎস্নায় আজ খুব বাইরে যেতে ইচ্ছা করছে, যাবে নারায়ণী? রিপুর বসে এসে কেন নিজেকে অশান্ত করে তুলছ? অশান্ত মন সংসারে শুধু অশান্তি ডেকে আনবে। এটা অশান্তি নয় নারায়ণী, এটা ভালোবাসার অধিকার। একজনকে ঠকিয়ে কখনো আরেকজনের উপর অধিকার প্রয়োগ করা যায় না। আমি তো কাউকে ঠকাইনি। আমার উপর অধিকার দাবি করো না, শুধু কষ্টই পাবে। রাত অনেক হলো, খেয়ে নাও। নারায়ণী একতলায় নেমে গেল, পেছন পেছন আমিও। সদর দরজার ছিটকিনি খোলার আগে পেছন ফিরে সে আবার জিজ্ঞেস করলো, কোথায় চললে? আজ জ্যোৎস্নার আলো একটু দেখবো পৃথিবীটাকে। নারায়ণী আর কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে বাড়ির বাইরে পা রাখল। এই কদিন রাত নামলেই আতঙ্ক এসে ভর করতো আমার মনে, কিন্তু আজ বুঝতে পারলাম প্রকৃতি বোধহয় দিনের তুলনায় রাতেই বেশি সাজতে ভালোবাসে। গাছে থোকা থোকা কুন্দ ফুল ফুটে আছে, সমস্ত পরিবেশে জুঁই ফুলের হালকা সুগন্ধ। নারায়ণী জ্যোৎস্নার আলো আঁধারি গায়ে মেখে সামনে হেঁটে চলেছে। মুকুন্দপুরের জঙ্গলে এত ফুল গাছ আগে কখনো দেখিনি। গাছগুলোতে আবার ছোট ছোট প্রজাপতির মতো রং বেরঙের নাম না জানা ফুল ফুটেছে। আর কয়েক পা এগিয়ে জঙ্গলটা শেষ হয়েছে, সামনে এখন উন্মুক্ত ধুধু মাঠ। জঙ্গলের শেষ গাছটার গায়ে হেলান দিয়ে বসে পড়ে মৃদু গলায় বললাম, কাল ভোরেই আমরা এখান থেকে রওনা দেব, তুমি যাবে নারায়ণী? দেখলাম নারায়ণীর চেহারায় ক্ষণিকের জন্য মলিন ভাবটা ফুটে উঠে আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে নারায়ণীও বসে পড়ল মাটিতে, তারপর হাঁটুর উপর থুতনি রেখে বলল, সেই সুযোগ আর সময় কোনোটাই যে আমার নেই গা।
বেশ কিছুক্ষণ চুপচাপ বসে চাঁদের দিকে চেয়ে রইলাম আমরা দুজন। এমন সময় নারায়ণী নিজের মাথাটা আমার কাঁধে এলিয়ে দিল। এই প্রথম নারায়ণীকে স্পর্শ করার সুযোগ পেলাম। সময় জ্ঞান ভুলে এইভাবে কতক্ষণ বসেছিলাম জানা নেই। হঠাৎ একটা বাতাস তীব্র শোঁ শব্দ করে জঙ্গলে আলোড়ন তুলেই মিলিয়ে গেল। ততক্ষণে আমাদের মাথার উপরে চক্রাকারে পাক খেতে শুরু করেছে একটা কাক। কাকা শব্দে কান পাতা দায়। নারায়ণী শিউরে উঠে বলল, সর্বনাশ! শিগগির বাড়ি ফিরে চলো, শিগগির! কি হয়েছে? বিপদ, বিপদ! তোমার অনুপমার বড় বিপদ! আমার সাথে এসো, শিগগির এসো! চোখের পলকেই পার হয়ে গেলাম সেই ফুলের গাছ, কুন্দ ফুলের ঝাঁক, বাঁশবন। হাঁপাতে হাঁপাতে বাড়ির সদর দরজার সামনে এসে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম। পাঁচিলের গা থেকে সমস্ত ঘুঁটেগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছে অনুপমা। আমি দৌড়ে গিয়ে জাপটে ধরেও তাকে থামাতে পারলাম না। আসলে অবিশ্বাস, অবহেলা আর সন্দেহের আগুন বোধহয় অনুপমাকে দগ্ধ করে শক্তিশালী করে তুলেছে। ঠিক তখনই পচা গন্ধে ভারী হয়ে উঠল চারপাশের প্রকৃতি। বিস্ফারিত চোখে চেয়ে দেখলাম, প্রথম দিন এসেই নারায়ণী দোতলার ঘর থেকে যে কালো গাউনটা বাড়ির বাইরের জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল, এখন সেই জীর্ণ গাউনটা শূন্যে ভেসে উঠে ধীরে ধীরে এগিয়ে আসছে নারায়ণীর দিকে। তার ভিতরে ফুটে উঠছে মানুষের অবয়ব। গাউনের ভেতরে ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে এগিয়ে যাচ্ছে সদর দরজার দিকে। অনুপমা সেখানেই স্থির মূর্তির মতো দাঁড়িয়ে রইল। খানিক আগে যে কাকটা আমার আর নারায়ণীর মাথার উপর পাক খাচ্ছিল, এবার সেটা উড়ে এসে বসেছে দোতলার কার্নিশে। হঠাৎ অনুপমা মুখ থুবড়ে মাটির উপরে পড়ে গেল। কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। আমি ছুটে গিয়ে অনুপমাকে তুলতে গেলাম, কিন্তু হাজার চেষ্টা করেও তুলতে পারলাম না। গাউন পরা অবয়বটা এখন পুরোপুরি স্পষ্ট। একটা কালো বৃদ্ধ লোক, মাথাটা ডান দিকে হেলানো, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাইরে। শরীর জুড়ে ভন ভন করে মাছি উঠছে। লোকটার ডান পা অনুপমার মাথায় চেপে ধরল। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। আমার সর্বশক্তি দিয়ে ঠেলে সরাতে গেলাম লোকটাকে, কিন্তু গাউনের ভেতরে বরফের মতো ঠান্ডা বাতাসের অনুভূতি ছাড়া আর কিছুই পেলাম না। এই অতিলৌকিক শক্তির সাথে লড়াই করার ক্ষমতা মানুষের বোধহয় নেই। অনেকবার অনেক রকম চেষ্টা করেও অনুপমাকে মাটি থেকে তুলতে পারলাম না। এমন সময় মটমট করে হাতের শাখাগুলো ভেঙে চামড়া ভেদ করে হাতে ঢুকে গেল অনুপমার। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ভিজিয়ে দিল মাটি, কিন্তু আশেপাশে কোথাও নারায়ণীর চিহ্ন মাত্র নেই। বিপদ বুঝতে পেরে রূপবতী তার রূপের ডালি নিয়ে উদাও হয়েছে। এই মেয়ের সাথেই কিনা নিজের উপরে থুতু ছেটাতে ইচ্ছে হলো। একমাত্র তার জন্য অনুপমা আজ মৃত্যুর মুখে। হঠাৎ আমার কানে এলো অতি পরিচিত একটা কণ্ঠস্বর। কিরে জানোয়ার, বাপের বেটা হয়েছিস? আদালত ভর্তি লোকের সামনে আমাকে অপমান করে সালা আমার বাড়িতে লুকিয়ে রয়েছিস। আমি কিন্তু মনোরঞ্জনশীল নই, মারি কিন্তু মরি না। চমকে উঠে দেখলাম আমার দিকে দোনলা বন্দুক তাক করে রয়েছে জয়ন্তশীল। ঠিক পেছনে আরো ৫ জন লোক দাঁড়িয়ে, তারাও কেউ নিরস্ত্র নয়। জয়ন্তশীলের ইশারাতে এই ৫ জনের মধ্যে একজন চুলের মুঠি ধরে অতি সহজে অনুপমাকে মাটি থেকে তুলে নিল। এবার দ্বিতীয়বার চমকানোর পালা, কারণ আশেপাশে সেই কালো গাউন, চোখ ঠিকরে বেরিয়ে আসা লোক, পচা গন্ধ, কার্নিশে বসা কাক, এখন কিছুই নেই। অনুপমার মুখ, হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে।
জয়ন্তশীল জিভ চাটতে চাটতে বললেন, এখনই মরবি কি রে? আগে একটু খেতে দে। এত সুন্দর রসালো। জয়ন্তশীলের সাথে তাল মিলিয়ে বাকিরাও হেসে উঠল। অন্ধকারের নিরেট দেওয়ালে নররূপী পিশাচদের হাসি বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো তাদেরই কাছে। বোধহয় অতিরিক্ত আত্মবিশ্বাসে সবাই একটু অসতর্ক হয়ে পড়েছিল, আর সেই সুযোগে আমি অনুপমাকে ছাড়িয়ে নিয়ে পা চাকোলা করে দ্রুত ছুটতে শুরু করলাম জঙ্গলের দিকে। কিন্তু একজন নিথর প্রায় মানুষকে নিয়ে ছুটতে যে পরিমাণ শক্তির দরকার ছিল তা আমার জানা ছিল না। কিছুটা যেতে না যেতেই জয়ন্তশীলের দলবল ধরে ফেললো আমাদের। দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া আর উপায় নেই। এভাবে পালিয়ে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো। তবুও বেঁচে থাকার শেষ চেষ্টা করতেই হবে। অনুপমাকে মাটিতে নামিয়ে রেখে সবার চোখের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে একদম সামনে দাঁড়িয়ে থাকা লোকটার বুকে সজোরে একটা লাথি কষালাম। বিকট একটা আর্তনাদ করে পেট চেপে বসে পড়ল লোকটা। কিন্তু তারপরে বন্দুকের বাঁটের আঘাত এসে লাগলো আমার মাথায়। চোখে অন্ধকার দেখলাম। ততক্ষণে আমার শরীরের উপর বৃষ্টির মতন এসে পড়ছে অবিরাম কিল, ঘুষি আর লাথি। জয়ন্তশীল বসে পড়েছে অনুপমার শরীরের সামনে। একটু একটু করে সরিয়ে দিচ্ছে বুকের আচ্ছাদনটা। প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ছাড় ছাড় শয়তান, ছাড় বলছি। তুই কি মানুষ? মানুষ হলে ভালো উকিল হওয়া যায় না, মানুষ হলে জয়ন্তশীল হওয়া যায় না, মানুষ হলে টেবিলের চারপাশে মাছির মতো ভন ভন করা মক্কেলের ভিড় হয় না। আমাকে আমাকে গোবর মাখিয়েছিলি না? দেখ দেখ তোর চোখের সামনে। হঠাৎ চোখ বন্ধ করে শুয়ে থাকা অবস্থাতেই অনুপমা ডান হাত দিয়ে গলা চেপে ধরল জয়ন্তশীলের। নিজের দুহাত দিয়ে প্রাণপণে অনুপমার হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলেন জয়ন্তশীল। ছটপট করতে করতে অনুপমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছিলেন। যে লোকগুলো এতক্ষণ আমাদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারাই হইচই করতে করতে ঝাঁপিয়ে পড়ল জয়ন্তশীলের উপর। একটু আগে প্রাণ নেওয়ার খেলায় মত্ত হয়ে ওঠা ওরা সবাই এখন একজনের প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত। টলতে টলতে কোনো রকমে উঠে দাঁড়ালাম। সর্বাঙ্গ রক্তাক্ত জয়ন্তশীলের গলা চিরে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো, নামটা শুনেই বোধহয় অনুপমার শরীরের ওপরে হুমড়ি খেয়ে পড়া লোকগুলো ছিটকে সরে দাঁড়ালো। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। একবার অনুপমা, একবার জয়ন্তশীল, আর একবার আমার দিকে তাকিয়ে তারা লাঠি ছোটা সবকিছু ফেলে বাবাকো মাকো বলে চেঁচাতে চেঁচাতে দ্রুত পালিয়ে গেল নদীর দিকে। জ্যোৎস্নার আলোটা যেন কেমন ধীরে ধীরে লালচে হয়ে আসছে। পাশবিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে জয়ন্তশীলের দুটো পা মাটিতে দাপাদাপি শুরু হয়েছে। নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে আসছে। আর হয়তো কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে এই অস্থির পায়ের দাপাদাপিটা চিরদিনের মতো স্থির হয়ে যাবে। এবার অনুপমার বাঁ হাতের তর্জনী আর মধ্যমা উঠে এলো জয়ন্তশীলের চোখের সোজাসুজি। অনেক কষ্টে হাত দুটো জোর করতে চাইলেন তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনুপমার আঙুল দুটি ধারালো ছুরির মতো গেঁথে গেছে জয়ন্তশীলের চোখে। প্রবল আর্তনাদ তখন পরিণত হয়েছে কান্নায়। হঠাৎ অনুপমার ডান হাতটা আলগা হয়ে খসে পড়ল গলা থেকে। রক্তাক্ত চোখে অন্ধকার হাতড়াতে হাতড়াতে উঠে দাঁড়ালেন জয়ন্তশীল। প্রচন্ড যন্ত্রণায় শরীরটা বেঁকে গেছে তার, তবুও প্রাণপণে চেঁচিয়ে উঠলেন তিনি, যে কালো গাউনটাকে একটু আগে বাড়িতে ঢুকতে দেখেছিলাম, এখন আবার সেই কালো গাউনটাকে দেখতে পেলাম অনুপমার শরীরের ওপর। গাউনের ভেতর থেকে আবার একটা আগের মতো অবয়ব স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে।
ঠিকরে বেরিয়ে আসা চোখ, ডান দিকে হেলে পড়া মাথা সব স্পষ্ট হয়ে উঠছে। সেই মনুষ্যরূপ ধরা অবয়বটা অনুপমার মাথার উপরে আবার চাপিয়ে দিয়েছে পাখানা। খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম সেই দিকে, কিন্তু অনুপমার কাছে পৌঁছানোর আগেই পথ আটকে দাঁড়ালো নারায়ণী। তার আঁচল ভর্তি ঘুঁটের টুকরো। এ কি, পথ আটকালে কেন নারায়ণী? সরে যাও, সরে যাও, অনুপমাকে মেরে ফেলবে, আমাকে যেতে দাও। নারায়ণী এক চুল নড়ল না, শুধু আঁচল ভর্তি ভাঙা ঘুঁটেগুলো ছড়িয়ে দিল কালো গাউনের ভেতরে। মুহূর্তের মধ্যে ছেঁড়া ন্যাকড়ার মতো গাউনটা পড়ে গেল মাটিতে। নারায়ণী আমার হাঁ হয়ে যাওয়া মুখের দিকে ঘুরে বলল, দুটো কথা মনে রেখো, প্রিয়জনকে বাঁচানোর মরিয়া চেষ্টা অনেক সময় স্নেহময়ীকে সংহারিণী করে তোলে, আর আসল আগুনের জ্বালার থেকে অপমানের আগুনের জ্বালা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এতটা নারকীয়তা দেখার মতো সাহস আমার অবশিষ্ট ছিল না। ধপ করে মাটিতে আছড়ে পড়ার আগে শুধু দেখলাম অনুপমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে ধীরে ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে নারায়ণী। ঠান্ডা হাওয়া জড়িয়ে যাচ্ছে শরীর। কানের খুব কাছেই সুন্দর শীষ দিতে দিতে একটা পাখি ডেকে চলেছে। শেষ কবে এত সুন্দর পাখির ডাক শুনেছি জানি না। ধীরে ধীরে চোখ খুলতে দেখলাম সম্পূর্ণ অচেনা কোনো এক বাড়ির মাটির দাওয়ায় শুয়ে আছি। অদূরেই বাঁশের গায়ে হেলান দিয়ে এক প্রৌঢ় মালা জপ করছিলেন। আমাকে দেখে তিনি তড়িঘড়ি কাছে এসে জিজ্ঞেস করলেন, একটু সুস্থ বোধ হচ্ছে বাবা? রাধা মাধবের কৃপা, ভাগ্যিস নদীতে জোয়ার আসেনি। আমি এখানে এলাম কিভাবে? এটা কোথায়? হরি হরি, আর বলো কেন সে কথা? আমরা ফিরছিলাম গয়া হয়ে শ্রীক্ষেত্র থেকে তীর্থ করে। তা আজ ভোরেই আমার গিন্নি তোমাদের দুজনকে দেখতে পাই ওই মুকুন্দপুর ঘাটের আশাওড়া গাছের শিকড়ে আটকে থাকতে। তা তোমরা যাচ্ছিলে কোথায় বাবা? পথে কি নৌকা ডুবি হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ। প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্মৃতির আড়াল হাতড়ে অদ্ভুত একটা বিষয়ে আবিষ্কার করলাম। অনেক পুরনো ঘটনা মনে থাকলেও গতকাল আমার সঙ্গে কি ঘটেছিল কিছুতেই মনে করতে পারলাম না। অনুপমা ভেতরের ঘর থেকে বাইরে আসলো। আমার প্রশ্নে সেও জানায় গতকাল কি হয়েছে কিছুই মনে নেই। তার থেকে অবাক করার মতো কথা হলো অনুপমার চোখে সেই সন্দেহের আগুন আর নেই, বরং চোখ দুটো আগের মতোই শান্ত। কৌশলে একবার নারায়ণীর প্রসঙ্গ তুলেছিলাম বটে, রাগ করা তো দূরের কথা, সে যেন বেমালুম নারায়ণীকে চেনেই না। বলছি মেসোমশাই, আপনারা কি এখানে একাই থাকেন? মানে আর কাউকে তো দেখছি না, তাই আর কি। প্রৌঢ় খাওয়া থামিয়ে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, ছিল একটা মেয়ে, মা রূপে ছিল লক্ষ্মী। বিশ্বাস করো বাবা, মেয়ে বেজাতে বিয়ে করেছে বলে আমাদের কোনো রাগ ছিল না। আমরা পরমানন্দ মাধবের শিষ্য, তার কাছে মানুষ ভিন্ন অন্য জাত নেই। কিন্তু আমার পাগলি মা বুঝলো না সে কথা, চলে গেল, সাথে নিয়ে গেল আমাদের পরিবারের সমস্ত আনন্দটাকে। এখন বলতে গেলে আমি আর গিন্নি একরকম মৃতপ্রায়। স্তব্ধ হয়ে বসে রইলাম। এই কি সেই নারায়ণী যে এতদিন আমাদের বাড়িতে ছিল? কথা শুনে তো তাই মনে হচ্ছে।
আর নারায়ণী যদি মারা গিয়ে থাকে তাহলে এতদিন তাদের বাড়িতে যে ছিল সে কে? সে কি তাহলে অন্য কেউ নারায়ণীর নাম নিয়ে আশ্রয় নিয়েছিল? এসব প্রশ্নের কোনো জবাব আর কখনো পাওয়া যাবে না। দেশ স্বাধীন হয়েছে, আমি হরিবিলাস হরিমুক্তার থেকে অ্যাডভোকেট চক্রবর্তী হয়েছি। কলকাতা হাইকোর্টের অলিতে গলিতে এক নামে পরিচিত। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো মক্কেলের সাথেই এখন দেখা করি না, কিন্তু আজও গড়াগাছার গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় অর্ধনগ্ন এক অন্ধ উন্মাদ। লোক দেখলেই সে শুধু জিজ্ঞেস করে, মুক্তারি শিখবে? মুক্তারি? শেখাবে, শেখাবো, সব জানি, সব জানি। শিখবে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন নূপুর চক্রবর্তীর লেখা ওরা আসে রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আগামী সপ্তাহে আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।